নমস্কার, আমি অনিন্দিতা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা প্রথমেই যেটা শিখব সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। নাম থেকে বোঝা যাচ্ছে যে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য কাকে বলে। এই সেন্টেন্সটা হলো হচ্ছে বেসিক এলিমেন্টগুলো দিয়ে তৈরি, যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই তিনটে জিনিস দিয়ে তৈরি থাকে যে সেন্টেন্সগুলো, সেগুলো হচ্ছে simple sentence. Simple sentence has the basic elements which makes it a sentence. Subject, verb, object, এই তিনটে জিনিস দিয়ে তৈরি হচ্ছে simple sentence. যেমন যদি আমরা এক্সাম্পল নিই, I waited for the bus, মানে আমি বাসটির জন্য অপেক্ষা করছিলাম। তো সেক্ষেত্রে I waited for the bus মানে I subject, waited verb, for the bus object। তো এটা হলো একটা সিম্পল সেন্টেন্স। যেমন যদি আমরা অন্য একটি উদাহরণ নিই, দ্য বাস ওয়াজ লেট বা দ্য বাস ওয়াজ ডিলেড, হোয়াট এভার। তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে বাসটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজটা হচ্ছে ভার্ব, লেটটা হচ্ছে অবজেক্ট। তো এটাও হয়ে গেল সিম্পল সেন্টেন্স। যদি আমরা আরেকটা উদাহরণ নিই, আই ওয়ান্ট টু বি আ সায়েন্টিস্ট, মানে আমি বিজ্ঞানী হতে চাই বা আমি গবেষক হতে চাই। যদিও গবেষকের থেকে বিজ্ঞানীটাই ঠিক, আমি বিজ্ঞানী হতে চাই। আই সাবজেক্ট, ওয়ান ভার্ব, টু বি আ সায়েন্টিস্ট, অবজেক্ট। তো এইভাবে আমরা বেসিক এলিমেন্ট দিয়ে, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই তিনটে জিনিস দিয়ে আমরা যে একদম সরল বাক্য তৈরি করব সেগুলোই হচ্ছে সিম্পল সেন্টেন্স। তো এইভাবে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি। কিন্তু গঠনগত দিক থেকে সেন্টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম, একটা সিম্পল সেন্টেন্স, একটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা কম্পাউন্ড সেন্টেন্স। এটা তো গেল হচ্ছে একদম সরলতম ফর্ম, ঠিক আছে। এবার আমরা আসবো কমপ্লেক্স সেন্টেন্স, যেটাকে আমরা বাংলায় বলে থাকি জটিল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্স এটা তৈরি হওয়ার বেসিক একটা কন্ডিশন আছে, হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের কন্ডিশন হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অবশ্যই থাকবে, তার সাথে অন্তত একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। এটা হচ্ছে স্বাধীন বাক্যাংশ, যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা স্ট্যান্ডঅ্যালোন ক্লজ। আর এটা হচ্ছে পরাধীন বাক্যাংশ, যেটা অন্তত একটা থাকবেই। হ্যাঁ, তো তাহলে পরে কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনেশনটা কি হতে পারে? কমপ্লেক্স সেন্টেন্স শুড কন্টেইন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড অ্যাট লিস্ট ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ। তো সেটা দিয়ে আমাদের তৈরি হবে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের ইম্পর্টেন্সটা কি? আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে অনেক বেশি ইনফরমেশন প্রোভাইড করতে চাই, তখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করে থাকি। এবার আমরা উদাহরণ দিয়ে যদি বুঝি তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরে নাও যদি আমরা এই এক্সাম্পলটা নিই, যে স্টে ইন ইউর রুম আনটিল দ্য বেল রিংস, মানে তুমি তোমার ঘরে থাকো যতক্ষণ কিনা ঘন্টা বাজছে বা ডোরবেল বাজছে। এবার এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলো স্টে ইন ইউর রুম, এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ স্বাধীন বাক্যাংশ, যেটা স্ট্যান্ডার্ড ক্লজ। আনটিল দ্য বেল রিংস এটা হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। তো এইটা হলো একটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। সেকেন্ড, বিকজ মাই ফুড ওয়াজ কোল্ড আই পুট ইট ইন দ্য মাইক্রোওয়েভ, যেহেতু আমার খাবারটা ঠান্ডা ছিল তাই এটাকে আমি মাইক্রোওয়েভে রেখেছিলাম, অর্থাৎ গরম করার উদ্দেশ্যে, তাই তো। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কোনটা? এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কিন্তু পিছনে আছে, আই পুট ইট ইন দ্য মাইক্রোওয়েভ, এইটা হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন বাক্যাংশ। দেখো, বিকজ মাই ফুড ওয়াজ কোল্ড, এই পার্টটা কিন্তু ডিপেন্ডেন্ট অন দ্য ফার্স্ট পার্ট, আমি মাইক্রোওয়েভে খাবারটা রেখেছি। কেন? কেনর উত্তরটা আমরা এখানে পাচ্ছি মাই ফুড ওয়াজ, বিকজ মাই ফুড ওয়াজ কোল্ড। আমি মাইক্রোওয়েভে খাবারটা রেখেছিলাম কারণ খাবারটা ঠান্ডা ছিল, উত্তরটা আমি পাচ্ছি হচ্ছে এইখান থেকে। তো এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ পরাধীন বাক্যাংশ, ঠিক আছে। এবার কমপ্লেক্স সেন্টেন্সের কতগুলো কেস আছে, যেমন 1 নম্বর সাবঅর্ডিনেটিং কনজাংশনস ইন দ্য কমপ্লেক্স সেন্টেন্সেস। তাহলে ব্যাপারটা কি? সাবঅর্ডিনেটিং কনজাংশনস হলো
এমন ওয়ার্ডগুলো যেগুলোকে আমরা ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ক্লজকে জোড়া দেওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, তাহলে while we want to connect or join the dependent clause along with the independent clause, হ্যাঁ, তখন আমরা যে কনজাংশনসগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে বলে সাবঅর্ডিনেটিং কনজাংশনস। এক্সাম্পল হলো হচ্ছে বিকজ, বিফোর, অলদো, ইফ, সিন্স, আনটিল। এই ধরনের কনজাংশনসগুলোকে আমরা বলে থাকি হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনস। এক্সাম্পল দিই, তাহলে এখানে যদি আমরা দলাই লামার একটা গ্রেট সেইং নিয়ে এক্সাম্পল দিই তাহলে পরে দেখো ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হবে। রিয়েলি ইট ইজ আ গ্রেট সেইং। যদি আমরা এই এক্সাম্পলটা নিই, we can never obtain peace in the outer world until we make peace with ourselves, মানে আমি ততক্ষণ কিনা বাইরের দুনিয়াতে শান্তি খুঁজে পাবো না যদি কিনা আমার নিজের মধ্যে শান্তি না থাকে। এবার আমাদের মেইন পারপাস হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন খোঁজার জন্য। এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশনটা হলো হচ্ছে আনটিল, ঠিক আছে। আর এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলো হচ্ছে we can never obtain peace in the outer world। তারপরে এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, দেন এই পার্টটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো কি কি? আনটিল, ইভেন দো, ইফ, সিন্স, বিফোর, বিকজ, ওয়েন। তো এই ধরনের যখন আমরা কনজাংশনস গুলো দিয়ে আমরা ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ক্লজকে জয়েন করছি তখন সেগুলোকে আমরা সেই কনজাংশনসগুলোকে আমরা বলবো সাবঅর্ডিনেটিং কনজাংশনস লাইক আনটিল, ইভেন দো, ইফ, সিন্স, বিফোর, বিকজ, ওয়েন। ওকে, এবার আমরা যাব সেকেন্ড কেস। বিফোর গোয়িং টু টপিক 2 আমরা তার আগে একটা কথা বলে নিই যে সাবঅর্ডিনেটিং কনজাংশনস এইটার একটা গুরুত্ব আছে। সেটা হচ্ছে যে যখন এই সাবঅর্ডিনেটিং কনজাংশন সাবঅর্ডিনেট ক্লজের সাথে যুক্ত হয় তখন সে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যে সম্পর্কটা তৈরি করে সেগুলো কিসের বেসিসে তৈরি করে? টাইম, প্লেস, রিজন, কন্ডিশন, কনসেশন অ্যান্ড কম্প্যারিজন। সাবঅর্ডিনেটিং কনজাংশনকে সাবঅর্ডিনেট ক্লজের সাথে যুক্ত করে যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে জয়েন করতে যাই তখন আমরা কিন্তু কয়েকটা পারপাসে আমরা সেই সেন্টেন্সগুলোকে ফর্ম করি। কি কি বোঝার জন্য? প্লেস, টাইম, রিজন, কনসেশন, কম্প্যারিজন, কন্ডিশন, এই জিনিসগুলোকে বোঝানোর জন্য কিন্তু আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনকে ব্যবহার করে থাকি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মাঝখানে বসিয়ে যুক্ত করার জন্য। এবার আমরা আসবো সেকেন্ড টাইপ। একটা জিনিস যদি তোমরা লক্ষ্য করে থাকো তাহলে তোমরা দেখতে পাবে যে কোনো কোনো কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমরা কমা ব্যবহার করছি বা কোথাও কোথাও আমরা কিন্তু কনজাংশনস ব্যবহার করছি যেগুলো দিয়ে আমরা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কিন্তু জয়েন করছি। এবার আমাদের জানতে হবে যে কোথায় কোথায় কমা বসবে আর কোথায় কোথায় কনজাংশনস ব্যবহার হবে। যেমন আমরা যদি এইটাকে নিই, ইউজ এ কমা আফটার আ ফ্রন্টেড অ্যাডভার্বিয়াল। এবার এটাতে যাওয়ার আগে আমরা একটু ছোট্ট করে জেনে নিই অ্যাডভার্বিয়াল ব্যাপারটা কি। অ্যাডভার্বিয়াল হলো হচ্ছে আ ওয়ার্ড অর আ গ্রুপ অফ ওয়ার্ডস which modifies an adjective, adverb, noun or the entire subordinate clause। তো সেইগুলোকে আমরা ব্যবহার করি অ্যাডভার্বিয়াল হিসাবে। যেমন কুইকলি, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড অ্যাডভার্বিয়াল। যেমন আফটার ডিনার, এটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অলদো ইটস রেইনিং, এটা হয়ে গেল হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা তো আমরা পরে আসবো ডিটেলে, জাস্ট এই ব্যাপারটাকে বোঝানোর জন্য অ্যাডভার্বিয়ালের সম্বন্ধে একটু আমি হিন্ট দিয়ে রাখলাম। এবারে আমরা আসি মেইন টপিক যেটা নিয়ে আলোচনা করা হচ্ছিল, সেটা হচ্ছে ইউজ এ কমা আফটার আ ফ্রন্টেড অ্যাডভার্বিয়াল। এটা কি ব্যাপার? কমপ্লেক্স সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্রপার পাংচুয়েশন। এবারে আমরা কোথায় কমা বসাবো বা বসাবো না সেটা কিন্তু একটা ভাইটাল জিনিস। তার কারণ হচ্ছে কোথা থেকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ শুরু হচ্ছে বা ডিপেন্ডেন্ট ক্লজ শেষ হচ্ছে সেটা বোঝানোর জন্য অনেক ক্ষেত্রে আমরা কমা ব্যবহার করে থাকি। যেমন এটা হচ্ছে যখন ডিপেন্ডেন্ট ক্লজটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে বসবে এবং অ্যাক্টস লাইক অ্যাডভার্ব স্পেশালি প্লেস, টাইম, কন্ডিশন এগুলো বোঝানোর জন্য, তখন সেখানে কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ শেষ হওয়ার পর একটা কমা বসবে, তারপর থেকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ
শুরু হবে। তাহলে আবার বলি, আমরা কি বললাম, যে একটা ডিপেন্ডেন্ট ক্লজ যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে বসে এবং সেই ডিপেন্ডেন্ট ক্লজটা হ্যাঁ অ্যাডভার্বের মতো কাজ করে, অর্থাৎ টাইম, প্লেস, কন্ডিশনস এগুলো বোঝানোর জন্য, তখন ডিপেন্ডেন্ট ক্লজ শেষ হওয়ার পর একটা কমা হবে, তারপর থেকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ শুরু হবে। তাহলে আমরা এখানে ডিমার্কেট করলাম যে না, এখানে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ শেষ, কমা, তারপর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ শুরু হলো। কিন্তু যদি এটা উল্টো হয়, যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আগে বসলো এবং ডিপেন্ডেন্ট ক্লজটা পরে বসলো, হুইচ অ্যাক্টস লাইক অ্যাডভার্ব, তখন কিন্তু কমার দরকার হবে না, তখন কিন্তু কমার দরকার হবে না। তাহলে আমরা উদাহরণ দিয়ে দেখি যে কোথায় আমাদের কমার দরকার হচ্ছে। যদি আমরা এই সেন্টেন্সটাকে দুভাবে দেখি তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো যে কোথায় কমা বসছে, কোথায় বসছে না। যেমন দেখুন, এটা একটা কোটেশন, I become a people watcher when I lost all of my friends. দেখো এখানে কিন্তু কোথাও পুরো সেন্টেন্সটাতে কমা বসে নি। তার মানে I became a people watcher, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ when, যেটা কনজাংশন দিয়ে যুক্ত, when I lost all of my friends, এটা হয়ে গেছে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ which acts like adverb। কেন? যখন আমরা যেটা বলেছিলাম যে প্লেস, টাইম, কন্ডিশন বোঝানোর জন্য, অর্থাৎ অ্যাডভার্বের মতো অ্যাক্ট করবে সাবঅর্ডিনেট ক্লজটা, তাই তো? তাহলে সেই ক্লজটা যদি পরে বসে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পরে বসে, তাহলে সেখানে কিন্তু কমা বসবে না। যেমন এখানে বসেনি, I become a people watcher, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, when I lost all of my friends, অর্থাৎ যখন আমি বা কখন, মানে এখানে আমি টাইম বা এটা হতে পারে, এটা আমার কন্ডিশনও বোঝাতে পারে যে আমি যখন আমার সমস্ত বন্ধু হারিয়ে ফেলেছিলাম। তো এক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাডভার্বের মতো কাজ করছে এবং এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পরে বসছে, তো সেক্ষেত্রে কিন্তু আমার কমা দরকার হবে না। কিন্তু দেখো পরের ফর্মটাতে দেখো, একই সেন্টেন্সের when I lost all of my friends, I become a people watcher। তার মানে যখন আমি আমার বন্ধুদেরকে হারিয়েছিলাম, সমস্ত বন্ধু বান্ধবদের, I became a people watcher, তখন আমি সবসময় লোক দেখতাম, ঠিক আছে? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু দেখো এই যে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ which acts like adverb, সেটাও বসেছে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে, তো সেক্ষেত্রে কমা বসবে, তো সেক্ষেত্রে কমা ডেফিনেটলি বসবে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো?